নাজরি গুনগুন করে গান গাচ্ছে আর এদিক সেদিক হাঁটছে। মেয়েট এসে রুম পরিষ্কার করে দিয়ে যায়। আরিশকে এই মুহূর্তে এমার্জেন্সি বাইরে যেতে হবে, কিন্তু শাওয়ার ছাড়া কিভাবে বের হবে সে? হাত এমনভাবে কেটেছে যে পানি লাগলেই জ্বলে উঠবে। আরিশের ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে উঠছে। নাজরির দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলে, সামনে এসো। নাজরি শুনেও শোনা শোনার ভান করে, অভিনয় করে বসে আছে। আরিশের চোয়াল শক্ত হয়ে আসে, ধমকে উঠছে। শুনতে পাচ্ছ না কি বলছি? নাজরি খাপছাড়া ভঙ্গিতে বলে, ডিস্টার্ব করবেন না, মুভি দেখছি। নায়কটা এত জোস। এমন একটা ছেলে যদি আমার উনি হতো। আরিশের হাত মুষ্টিবদ্ধ করে কটমট করে তাকায়। হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ক্রিমিনাল লিডার। বসা থেকে উঠে খোপ করে নাজরির হাত থেকে ফোনটা নিয়ে বাইরে ফেলে দেয়। নিজের ফোনের এমন অকাল মৃত্যুতে নাজরি পারছে না যেন কেঁদেই দিবে এমন অবস্থা। নাজরির বাইরে যেতে চাইলে আরিশ হাত দিয়ে আটকে ফেলে। নাজরির আগে দুঃখে চেঁচিয়ে ওঠে, আপনার সাহস হলো কিভাবে আমার ফোনটাকে নিচে ফেলে দেওয়ার, অসভ্য লোক। আরিশও সেম ভাবে চোয়াল শক্ত করে ফেলে। আবারও তেরামি করলে মোবাইলের জায়গায় মাথাটাকে আছড়ে মগজ বের করবো বেয়াদব। নাজরি শোনা চায়। মগজটা মনে হয় আপনার বাপের সম্পত্তি। আরিশ নিজেও শোনাচ্ছে বলে, আমার বাপের হলে তো তুমি আপন বোন হয়ে যাবে। তুমি হলে তোমার বাপের কষ্টের ফল ডালে। আমার বাপের আমি ছাড়া ওনার কোনো সন্তান ছিল না। আরিশের এমন অদ্ভুত যুক্তিতে নাজলি থেড়ে যায়। আরিশ এক হয়েছে একা শক্তভাবে দাঁড়িয়ে থাকে। নাজলি থতমত খেয়ে বলে, আপনাকে আমি দেখে নিব। কোথা থেকে শুরু করবে? মানে? আরিশ সরে গিয়ে বলে, আমাকে দেখার কথা বলেছ। শুরু কি উপর থেকে নিচে যাবে নাকি নিচ থেকে উপরে যাবে? নাজলি ইতস্তত হয়ে যায়। আরিশের দিকে কুশন ছুরি দিয়ে বলে, গজব পড়ুক আপনার মুখের উপর, নির্লজ্জ। আরিশ কুশনটা ধরে বিছানায় বসে পড়ে। নাজলি সাইড টেবিল থেকে আরিশের ফোনটা তুলে জানলা দিয়ে ফেলে দেয়। এমনভাবে ফেলেছে যে কত জায়গায় ধাক্কা খেয়েছে তার ইয়াতারে। নাজলি ভেবেছে আরিশ হয়তো খেপে যাবে এমন করাতে, কিন্তু আরিশ উল্টো ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ফোন ফেলে নিজে থেকে গেলে কেন? নিজেও লাভ মারতে এর সাথে। আপনার খাড়ির রক্ত খাওয়ার জন্য থেকে গিয়েছি। জঙ্গলি কি আর কারণ ছাড়া বলি? রক্ত তো সেই প্রথম থেকেই খাচ্ছ। এর প্রতিশোধ আমি ভিন্নভাবে তুলব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নিশ্চয় বিয়ে করবেন। তার থেকে অবশ্যই ডজন ডজন বাচ্চা ফুটাবেন। যে উত্তেজনা আমি দেখতে পাচ্ছি এতে ডজনও কম হয়ে যাবে। চেক করছিলে নাকি আমার উত্তেজনা? কতদিন গিয়েছিলে আমার সাথে বেডের উপর? নাজলি লজ্জায় চোখ মুখ খিচে ফেলে, তবুও জেতার জন্য সাহস দিয়ে বলে, অভ্যন্তরীণ জিনিস আরেক নারীর সম্পত্তি, আমার দেখার এত ইচ্ছা নেই। আরিশ কাত নাড়ায়। ডজন কেন, আমি তো 1000টা বাচ্চা নেব, যদি আমার বউ সেটা গ্রহণ করতে পারে। মূলত সে প্রচুর রাগী, মৃত্যুর ভয় নেই, যা বলে একদম মুখের উপর। অদম্য সাহস নিয়ে তার চলাফেরা আর কথাবার্তা দেখতে এতটা রূপবতী যে আরিশের হৃদয়ে থমকানোর জন্য যথেষ্ট। মূলত এমন মেয়ে পেলেই বিয়ে করে ফেলবো। নাজলি প্রথম ভেঙে পড়েছিল, ভেবেছিল হয়তো অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলেছে হুচ করে। এমন পাল্টি নেওয়াতে রাগে ইচ্ছে করছিল নিজের চুল ছিঁড়তে। ছেলে মানুষ এত ঝগড়ুটে কিভাবে হয়? নাজলি কথাটা মনে মনে পড়ে কেসে বলে, আমার কথাটাকে সমাপ্ত করতে না দিয়ে তামাশা করবেন না। বাচ্চার কথা বলছিলাম, প্রতিটা বাচ্চার উপর প্রতিশোধ তুলবো আমি। বাপকে তো কিছু করতে পারছি না, এদেরকে মেরে মনের জ্বালা মিটাবো। নাজলির কথায় আরিশ অদ্ভুতভাবে তাকায়, শান্ত গলায় বলে, কথাটা ভালোভাবে মনে রেখো। বাচ্চাদের উপর কিন্তু প্রতিশোধ তুলবে যে কোনো মূল্যেই হোক। তখন যদি এক থাপ্পড় দিতে গিয়েই বলো আমার বাবা, তখন কিন্তু এটা আমি মেনে নেব না। নাজলি কপাল কুঁচকে বলে, আরিশ আশ্চর্য, আপনার বাচ্চাকে আমি বাবা বলবো নাকি? সে কি আমার সন্তান নাকি? রহস্যময়ভাবে হাসল। আজকাল কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সে। আগে তো এমন সে ছিল না। তার সাথে কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না, তবে আজ কেন সে কিছু বলছে না? আরিশ কাবাটের কাছে গিয়ে বলে, আমাকে শাওয়ারে সাহায্য করো। নাজির চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে 10 বাচ্চার বাপ থাকতে আপনাকে কি সাহায্য করব? আরিশ কাবাট থেকে শার্ট বের করতে করতে বলে, বারবার বাচ্চার কথা বলে কিসের ইঙ্গিত দিচ্ছ? তুমি যদি নিতে পারো তবে শুধু 10টা নয়, এর থেকেও বেশি দিতে রাজি আছি। আবার আর কি কষ্ট? নাজরি নাক মুখ চোখ কেমন কুচকে আসে। মুখটা কি অ্যাটম বোম এটা? নাজরি কিছু বলার সুযোগও পায়নি।
আরিশ নিজের রূপে ফিরে আসে, সেই গম্ভীরতা নিয়ে বলে, অযথা তর্ক না করে সাহায্য করো আমাকে। একটু বেশি হয়ে যাচ্ছে না? এমন অযথা ঢং করছেন কেন? পুরো শরীরে যখন ক্ষত নিয়ে পড়ে থাকতেন তখন কাকে খুঁজেছেন? আরিশ ঠোঁট কামড়ে ধরে হাসে। নাজরির হাত চেপে ধরে ওয়াশরুমে ছেলে নিয়ে যায়। নাজরি ছটফট করে ওঠে। আপনার ধান্দা আমি বুঝেছি, একটা একটা মেয়েকে পেয়ে এভাবে ফায়দা তুলছেন। আরিশ দরজা লাগিয়ে দেয়, বলে, ফায়দা তোলার ইচ্ছা থাকলে অনেক আগেই করতে পারতাম। এতদিনে আমার ফটোকপি পেটে নিয়ে ঘুরতে তুমি। চুপচাপ আমার শরীর থেকে শার্টটা খুলো, নয়তো ফটোকপি নিয়ে ঘোরার প্রসেসিং শুরু করে দিব, প্রমিস। নাজরি থমকে যায়। নিস্তব্ধতা ছিঁড়ে নাজরির হৃৎপিণ্ডের থুকপুকানিটা যেন দেয়ালে আশ্রে পড়েছে। আরিশের পাথরের মতো শক্ত হাতের মুঠো সামনে সে কতটা অসহায়। কি করবে এখন সে? লোকটা যে পুরোটা অভিনয় করেছে সবটা নাজরি জানা, যার কোনো অনুভূতি নেই। সে আজ হুট করেই ব্যথার ভয় চুপসে যাবে। হাস্যকর। নাজরি কোনো কথা না বলে আর ঝগড়া করার মুড নাই তার। বাথরুমে নিয়ন আলোটা কেন জানি আজ বড্ড বেশি ফ্যাকাশে। আরিশের এক হাতে সাদা ব্যান্ডেজ, যা থেকে হালকা রক্তের আভা উকি দিচ্ছে। সেই রক্তাক্ত হাতে সে বাথটবের পাশে নাজলিকে নিয়ে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জেদ আর নেশা মেশানো। নাজলি সেই চোখের দিকে তাকাতে পারছে না। আরিশ আবারও বলে উঠছে, খুলো। আরিশের ফিসফিস কঞ্চে কেঁপে ওঠে নাজলি। গলার স্বর নিচু করে কিন্তু হুকুমের মতো শোনাচ্ছিল। সাচ্চাক খুলে দেওয়ার জন্য নাজলির হাত দুটো কাঁপছে, আঙুলগুলো তার কথা শুনছে না। কাপড়ের বোতামগুলো খুলতে গিয়ে সে বারবার খেয়ে হারিয়ে ফেলছে। আরিশের শরীরে উষ্ণতা আর সেই তীব্র পুরুষালী সুবাস তাকে আরও বেশি অস্থির করে তুলেছে। সে জানে না এই কম্পন কি কেবল ভয় নাকি অবচেতনে লুকিয়ে থাকা অন্য কোনো অনুভূতির। শার্ট খুলতেই আরিশ পাকা হাসে। হঠাৎ করেই আরিশ শাওয়ারটা ছেড়ে দেয়। মুহূর্তেই বরফ শীতল জল নাজরির পিঠ বেয়ে নেমে যায়, ভিজে একাকার হয়ে যায় মুহূর্তেই। জলের ঝাপটায় নাজরির তন্দ্রাচ্ছন্ন ভাবচাপ গেছে গেল এক নিমেষে। সে ছিটকে সরে যেতে চাইল, আর্তনাদ করে উঠল। কি করছেন আপনি? কিন্তু পালানোর পথটা আরিশ আগে থেকে বন্ধ করে রেখেছে। তার এক হাতে শক্ত বাঁধন নাজরির কোমরকে নিজের সাথে শরীরের সাথে মিশিয়ে নেয়। পানির ছাপটায় নাজরির জামা শার্ট লেপটে গেছে শরীরের সাথে। শিশির করে কেঁপে উঠেছে রমণী। আরিশের ব্যান্ডেজ করা হাতটার দিকে নজর যেতে অবাক হয়ে যায়। ব্যান্ডেজ ভিজে একাকার। তাহলে তাকে নিয়ে আসাটা ইচ্ছাকৃত ছিল। নাজরি ছটফট করে বলে, মিথ্যুক লোক, ব্যান্ডেজ নিয়ে অভিনয় করলেন কেন? তুমি বিশ্বাস করে নিলে যে ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম সামান্য ক্ষত নিয়ে আহ্লাদি করবে? তোমার অবস্থান, তোমার পরিচয় স্মরণ করাচ্ছি, মিসেস আরিশ ইলহাম। শাওয়ারের নিচে নগ্ন অবস্থায় লেপ্টে থাকা পুরুষটা আপনার কি সেটা মনে করিয়ে দিতে যাচ্ছিলাম? বৈধতা মনে করাচ্ছি। আমার অধিকার সম্মান করো। পরের বার আমার সামনে পরপুরুষ নিয়ে কথা বলবে না। ভোরবেলা স্নিগ্ধ আলো চারিদিকে যখন শান্ত, ঠিক তখনই তানভি এসে দাঁড়ায় সেই পরিচিত শত দরজা। দাদামশাইয়ের সাথে দেখা করার তাগিদ থাকলেও তার প্রতিটি পদক্ষেপ ছিল ভারাক্রান্ত। একসময় যে বাড়িটি ছিল তার প্রাণের স্পন্দন, আজ সেখানে আসছে তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মেয়ের স্মৃতিগুলো এই বাড়ির প্রতিটি কোণায় বিষাক্ত তীরের মতো বিঁধে আছে। মেয়ের সাথে কাটানো মুহূর্তগুলো এখন তানভীর কাছে এক সুখ স্মৃতি নয়, বরং এক অসহ্য দণ্ড। প্রতিটি পরিচিত বস্তু তাকে মনে করিয়ে দেয় কি ছিল আর আজ কি নেই। সেই পুরনো ক্ষতগুলো নতুন করে সতেজ হয়ে উঠছে, আর তানভীর মনে হয় বুকের বাম পাশটায় যেন কোনো এক অদৃশ্য চাপে পিষ্ট হচ্ছে। আজকাল এই পথে আসতে তার মন একদম সায় দেয় না। চারিপাশের পরিচিত পরিবেশ তাকে যেন বিচ্ছুপ করে। দাদামশাইয়ের সামনে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করলো তানভীর। চোখের কোণে জমা হওয়া আর্দ্রতা তার ভেতরের ভাঙচুরকে বারবার প্রকাশ করে দেয়। তার মনে হয় মেহের স্মৃতিগুলো এখানে বাতাসের মতো মিশে যাচ্ছে, মিশে আছে, যা নিঃশ্বাসের সাথে নিতে গেলেই দম বন্ধ হয়ে আসে। নিস্তব্ধ ভোরে দাদামশাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে তানভী এক দীর্ঘশ্বাস ফেলল। কয়েকবার দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। জানতে পারে দাদামশাই বাড়িতে নেই। তানভী দীর্ঘশ্বাস ফেলে মেহেরের রুমের দিকে অগ্রসর হয়। বুকের ভেতরে থুক থুক করছে। দরজা খুলে ভেতরে ঢুকে চোখ বন্ধ করে ফেলে।
চারিপাশে চোখ বোলা, চোখের পানি বাদ মানছে না। টেবিলের কাছে নজর যায় তার। এই টেবিলটার মধ্যে সে মেয়েরকে প্রতিনিয়ত পড়াতো, দুষ্টুমিতে মেতে উঠতো মেয়েটা। আজ কতদিন হয়ে গেল না সে নেই। তানভি আলতোভাবে ছুঁয়ে দেয় সেই টেবিলের উপর অংশ, হাতের মধ্যে বাধা হয়ে পড়ে 3-4টে কাগজের অংশ। তানভি কপাল কুঁচকে ফেলে, কৌতূহল বশত একটা কাগজ হাতে তুলে নেয়। কাগজের মধ্যে লেখা প্রতিটি বাক্য তানভীর হৃদয় তছনছ করে দিচ্ছিল। আমার প্রথম প্রণয়ের পুরুষ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ও শুনবে কিভাবে? এখন তো তুমি আরেক নারীর ব্যক্তিগত পুরুষ। একবারও জানতে চাইলে না এমন একটা কথা শোনার পর আমি কেমন আছি? একবারও অনুভব করনি আমি অভিমান করি কেন তোমার কাছে উত্তর চাইনি? ভালোবাসার এই খেলায় আমাকে এমন নিষ্ঠুরভাবে হারিয়ে দিতে পারলে একবারের জন্য খারাপ লাগা কাজ করেনি তোমার? তুমি তো আমার সেই ভালোবাসা যেটা আমার হৃদয়ে প্রথম গেঁথেছিল। ভালোবাসার এই নিষ্ঠুরতায় আমি হেরে গিয়েছি। দোষ আমি কাকে দেব? নিজের ধ্বংসের জন্য তো নিজেই দায়ী ছিলাম। এতটা অন্ধভাবে কেন ভালোবাসলাম? সে আমার হলো না। এই কথাটা যতবার মনে হয় ততবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এক নারী হয়ে কিভাবে আরেক নারীর স্বামীকে ভালোবেসে যাব? বেঁচে থাকাটা আমার জন্য বিষাক্ত হয়ে পড়েছে। একা এভাবে দম বন্ধ হয়ে মরে যাচ্ছি। আমি বাঁচতে পারছি না। এর থেকে বরং মৃত্যুকেই গ্রহণ করে নিলাম। জানি আত্মহত্যা মহাপাপ, তবুও সেই পাপকেই আমি বরণ করে নিচ্ছি। মরার আগে আবারও বলে যাচ্ছি, প্রচুর ভালোবাসি তোমায়। তুমি ছিলে আমার বেঁচে থাকার সেই আলো, যার সাথে জীবন বাঁধতে চেয়েছিলাম। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, সুখ খুশিতে মেতে ওঠো তোমরা। আমাকে শুধু একটু মনে রেখো। তানভীর চোখ ঝাপসা হয়ে আসে, বাকি চিঠিগুলো আর পড়তে পারছে না। কয়েকটা লাইন পড়েই মাথা ব্যথা করছে তার। তাহলে মেহের সেদিন এমনি এমনি বের হয়নি, সেদিন তবে আত্মহত্যার জন্য বের হয়েছিল। আত্মহত্যা করতে গিয়ে চিলের থাবায় পড়তে হয়েছে। তানভীর ধপ করে বসে পড়ে বিছানায়, চিঠির দিকে তাকিয়ে কান্না করে উঠছে। এই তুমি কি করলে মেহের? এত বোকা কি করে হয়ে গেলে? ঈশ্বর তোমার জন্য ভালো কিছু করতেন। আত্মহত্যাকে কেন বেছে নিলে তুমি? এই খবর আরিস স্যারকে জানালে সহ্য করতে পারবেন তো? তানভীর চোখের পানি মুছে চিঠিটা হাতে নিয়ে বের হয়ে যায়। অধিরাজকে জানাতে সে ভুলে গিয়েছে। মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে। সেদিন যদি রুম থেকে বের না হতো তবে সব কিছু আজ অন্যরকম হতো। রাত্রির অন্ধকার যখন ফিকে হয়ে আসে তখন পূর্ব দিগন্তের মেঘবালিকা লোহিত আভার আঁচল ছড়িয়ে নতুন দিনের আগমনী বার্তা ঘোষণা শুরুই করে দেয়। এরপর ধীরে ধীরে তিমিরা বিদারী আলোর ঝর্ণাধারা পৃথিবীর ঘুমন্ত ললাটে আলতো পরশ বুলিয়ে দেয়। দিগন্তের ওপারে সূর্যের সেই রক্তিম আভা যেন যখন নীলিমার সাথে মিশে এক অদ্ভুত রূপলি আভার সৃষ্টি করে, তখন চারিপাশের প্রকৃতি যেন এক পবিত্র স্থানে স্তব্ধ হয়ে ওঠে। শিশির ভেজা ঘাসের ডগায় ভোরের প্রথম কিরণের পড়তেই সেগুলো হীরের টুকরোর মতো জ্বলজ্বল করে ওঠে প্রতিবার। বাগানের মালতী আর শিউলিরা নিঃশব্দে ছড়িয়ে পড়ে এ ধরনের ধুলোকে সুবাসিত করছে। গাছের জালে জালে পাখিদের কলতান তখন কোনো নিপুণ ওই কাতানের মতো বাতাসের গায়ে হিল্লোল তুলতে থাকে। স্তব্ধ বনানীর নিস্তব্ধতা ভেঙে এক মৃদুবন্ধ সমীরণ বয়ে যায়, যা লতা গুম্বুলের শরীরে জাগিয়ে তুলে এক অদ্ভুত শিহরণ। ঠিক তেমনি এক মিষ্টি সকালের আগমন ঘটে। স্তব্ধ হয়ে বসে আছে নাজলে। রাতের ঘটনা বরাবর বারবার স্মরণ হচ্ছে। সব তো ঠিকই ছিল, তবে সে কেন সবকিছুতে অনুমতি দিল? তখন জেদ ধরে চলে কেন আসলো না? নিজের ঠোঁটে হাত দিয়ে স্পর্শ করে চোখ বন্ধ করে ফেলে। কারোর পায়ের শব্দে নাজলির ইন্দ্রিয় সজাগ হয়। কেমন রুক্ষ চোখে তাকায় সেদিকে। চোখ দুটা তার অনেক লাল হয়ে আছে। আরিশ কফির কাপটা বেড সাইডে রেখে ফ্রি ভাঁজ করে তাকায়। নাজলির চোয়াল শক্ত হয়ে আসে, কান্না আসছে কিন্তু কাঁদতে পারছে না। আচমকা বসা থেকে উঠে আরিশের টি শার্টটা চেপে ধরে, দাঁত কিরমিরায়। কোন অধিকারে স্পর্শ করেছেন আমায়? কেন এমনটা করলেন? আরিশ কেমন অদ্ভুত চোখে তাকালো, শান্ত অথচ গম্ভীর গলায় বললাম, রিল্যাক্স, অতিরঞ্জিত কিছু হয়নি, শুধু ঠোঁট আর গলা পর্যন্তই ছিলাম। নাজরির পছন্দ হয়নি এমন খাপছাড়া উঠতে। আরিশের টি শার্ট আরো শক্ত করে ধরে চেঁচিয়ে ওঠে, এমন একটা বিষয় নিয়ে হেয়ালি কিভাবে করতে পারেন? হয়নি মিস্টার আরিশ, কিন্তু হয়েছে তো। সেই মুহূর্তে আমি যদি না আটকাতাম, বুঝতে পারছেন কি করতেন আমার সাথে?
নির্লজ্জ অসভ্য পুরুষ আপনি। আরিশ তার পিছে তাকায় নাজলির দিকে। নাজলির চোখে পানিতে চুইটুম্বুর। এই পানি তার সহ্য হচ্ছে না। আর কেন কাঁদছো? সে সামান্য ছুঁয়েছে বলে? তার জন্য তো ক্ষমা চেয়েছে। এই মেয়ের ধারণা আছে ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম একটা নারীর কাছে ক্ষমা চেয়েছে, যার ডিকশনারিতে ক্ষমা নামক কোনো শব্দ নেই। তারপরও কেন এমন তাচ্ছিল্যতা? আরিশ নাজলির দুই কাঁধ চেপে ধরে, কিছুটা রাগ মিশিয়ে বলে, নির্লজ্জতা অসভ্যতা আমি কোনো পরনারীর সাথে করিনি, নিজের বিবাহিতা স্ত্রীর সাথে করেছি। আর আর যদি হয়েও যেত তাতে কি যায় আসে? হওয়ার হলে হয়ে যেত। আমি থেমে গিয়েছি বলেই আটকাতে পেরেছিলে, না হলে তোমার সেই আটকানোর ক্ষমতা ছিল না। নাজলি তাচ্ছিল্য করে হেসে বলে, ভুলে যাচ্ছেন কয়েকদিন পর চুক্তি শেষ, তখন রাস্তায় ফেলে আসবেন আমাকে। খুব ভালো করে চিনি আপনাদের মতো অসাধু ব্যবসায়ীতে। 2 দিন পর চিনবেনও না নাজলি নামক একটা মেয়ে ছিল, কারণ আমি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় না। তাহলে কিসের এত অধিকার দেখার? ঘৃণা করি আপনাকে আর আপনার জীবনকে, জাস্ট ঘৃণা। আরিশ ছোঁচ কামড়ালো নিচে। নাজলি থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, কাবার্ড থেকে একটা পেপার আর কলম বের করে টেবিলের উপর শক্ত করে রাখে। এরপর নাজলি বাহু শক্ত করে ধরে চেনে নিয়ে যায় সেখানে। হাতে কলম ধরিয়ে রাগান্বিত স্বরে আদেশ করে, সাইন করো। ইফ ইউ ট্যাম্পার উইথ দিস সাইন, থিংস উইল গো ভেরি রং। নাজলি অবাক হয়ে বলে, মানে সাইন করব কেন আমি? আর এটা কিসের পেপার? আরিশ কিছুক্ষণ তাকায় নাজলির চোখের দিকে, এরপর খুবই শান্ত মেজাজে বলল, তোমার আমার বিয়ের চুক্তি শেষ, আর মাত্র কয়েকটা দিন হয়তো বাকি। তার আগে এখানে সাইন করে বিদায় হও, যাতে ভবিষ্যতে কখনো বলতে না পারো তুমি এখনো আমার স্ত্রী। তোমার আমার বিচ্ছেদের দলিল এটা। নাজলি স্তব্ধ তাকায় সেই কাগজের দিকে। এতটা সহজভাবে বলে দিল সব কথা। এতদিন যত কেয়ার করেছিল সব তবে অভিনয় ছিল। তার ধারণায় ঠিক কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, এমন হার্টলেসকে ভালোবেসে সে আজ স্বর্ণ ছাড়া। রাগে শরীর কাঁপছে তার। সে নাকি স্ত্রীর দাবি নিয়ে আসবে ভবিষ্যতে। মনের কথা মুখে ফুটিয়ে বলে, তোর মতো ক্রিমিনালের বাচ্চার সামনে স্ত্রীর দাবি নিয়ে আসবো? এতটা খারাপ দিন আসেনি আমার। আরিশের কপালে কুচকে থমকে হচ্ছে। থাপ্পড়ে সোজা করবো বেয়াদব। তুই তোকারি করছো কাকে? দ্রুত সাইন করো আর শেষ করো এই চুক্তির নাটক। নাজরির ঠোঁট কামড়ে ধরে। রাগের শরীর রিরি করছে, অথচ চোখের পানি বাদ মানছে। শালার রাগও হচ্ছে আবার কষ্টও হচ্ছে। নাজলি, কাম ডাউন। তাদের জীবনের তোর জীবন এক নয়। ওরা পুরো জীবন রক্তের মধ্যে ভেসে বেড়ায়, আর তুই তোর রক্ত দেখলে জ্ঞান হারিয়ে ফেলিস। তবে কিভাবে এমন একটা পুরুষের জন্য কষ্ট অনুভব করছিস? উনি তোর থেকে মুক্তি চাইছে। সে যদি তোর কাছে মুক্তি চাইতে পারে, তবে তুই কেন কষ্ট পাবি? দ্রুত সাইন কর আর মুখের উপর ছুঁড়ে মার সেই পেপার। নাজলি তাদের তৎ পিছে টেবিলের দিকে ঝুঁকে পড়ে। সেও সাইন করে মুখের উপর ছুঁড়ে মারবে। মুক্তি চাই তো মুক্তি দিয়ে দিব। নাজলি তার তাকায়নি কোনো দিকে। পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে, তবু রাগ আর যেতে কারণে পেপারে সাইনই করে দেয়। সাইন করে আরিশের দিকে ফিরে কাগজটা মুখের উপর ছুঁড়ে দিয়ে বলে, আজ থেকে আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। যদি আর কোনোদিন আমার সামনে আসেন, তবে আপনাকে খুন করে রক্তপান করব। নাজরি চলে যেতে চায় রুম থেকে। আরিশ চেপে ধরে নাজরির ধনুকের মতো বাঁকানো কোমর। আচমকা হামলে পড়ে আরিশের বুকের উপর। নাকি সামান্য ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠছে। আরিশ পেপারটা খুলে সাইনটার দিকে তাকায়, মুচকে হাসি দিয়ে বলে, পথ তখনই আলাদা হয় যখন মানুষ দুজন আলাদা হয়। কিন্তু সেই পথ কিভাবে আলাদা হবে যে পথ অনেক কষ্ট করে তুমি জোড়া লাগিয়ে দিয়েছো? স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব মায়া আছে। পথ আলাদা কিভাবে করি মিসেস আরিশ ইলহাম? নাজরি ছটফটি উঠে কেমন নাক মুখ কুচকে হাসি ওঠে। একদম ছুবেন না আমায়। আমার জন্য বর্তমানে আপনি পরপুরুষ। আর কি বোঝাতে চাইছেন? পথ এক নয়, আলাদা করেছি ক্রিমিনাল বস। আরিশ আরো চেপে ধরে নিজের সাথে। ডিভোর্স হয়ে গিয়েছে আমাদের, তবে এখনো কেন এমন জোর করছেন? প্লিজ মিস্টার আরিশ, ছেড়ে দিন। দূরে কোথাও কোনো এক প্রান্তে চলে যাব। কোনোদিন সামনে আসবো না আপনার। আরিশ পেপারের দিকে তাকিয়ে পড়ে। ডিভোর্স পেপার নয়, বিয়ের পেপার ছিল এটা। এই জীবনে তোমার মুক্তি নেই ডার্লিং। আরিশের কথা কানে যেতে নাজলি চেঁচিয়ে ওঠে, কি? বিয়ের পেপার মানে? ইয়ার কি করছেন আমার সাথে? আরিশ ছেড়ে দিয়ে পায়ের উপর পা তুলে বসে আদেশ করে বলে, নিজ দায়িত্বে পেপারটা খুলে দেখে নাও।
নাজলি কেমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, কাপা হাতে পেপারটা আবারও খুলে কাগজটার প্রতিটি লাইন যেন বিষাক্ত লাগছে এই মুহূর্তে। খ্যাপা বাঘিনীর মতো তাকায় আরিসের দিকে। আরিসের ডোন্ট কেয়ার ভাব। নাজলি পেপারটা দূরে কোথাও ফেলে দেয়। আবারও আরিসের টি শার্ট চেপে ধরে কান্না করতে করতে চেঁচিয়ে ওঠে। চিট করেছেন আমার সাথে, বলেছিলেন এটা ডিভোর্স পেপার, চুক্তি শেষ হয়ে গিয়েছে আমাদের, মুক্তি চেয়েছিলেন আমার থেকে। তবে তবে পুনরায় কেন এই নরকে আমাকে আমন্ত্রণ জানালেন? থাকতে চাই না আমি আপনার সাথে। যে লোক রাতের অন্ধকারে একটা রেপিস্টকে নরখাদককে সাহায্য করতে পারে তাকে নিজের স্বামী হিসেবে মানি না। ঘৃণা করি আপনাকে আমি, প্রচণ্ড ঘৃণা। ছিঁড়ে ফেলবো আমি বিয়ের পেপার। আরিস নাজলির হাতের দিকে তাকায়, ছোট ঠোঁট চেপে চোখে চোখ রেখে বলে, যেভাবে তুমি বারবার আমার টি শার্ট চেপে ধরেছ, তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে হাত হাত কবজি থেকে আলাদা হয়ে যেত। নিজের অধিকারটা বুঝে নাও। চাই না কোনো অধিকার, চলে যাবো এখান থেকে। ঠ্যাং ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। চুপ থেকে এখন থেকে প্রতিসেবা শুরু করো। অনেক সব অর্জন করবে। দিনের বেলা 4 বেলা স্বেচ্ছায় এসে চুমু খাবে, আর রাতের বেলা আমি খাবো। চুমুর সাথে আরো কিছু মিক্সড করব। নাজরির কান্না পাচ্ছে। কেমন ধোকায় পড়লো সে। কতটা খারাপ আর নির্লজ্জ হলে কেউ এসে বলে, চুমু খাওয়ার বদলে রাস্তা থেকে তুলে এনে আবর্জনা খাওয়াবো। আর যদি কাছে আসার চেষ্টাও করেন, একবার তো লাথি মেরে অকেজো করতে চেয়েছিলাম, এখন অন্যটা করব। আরিসের চোখ ছোট ছোট হয়ে আসে। স্বামী আদর করবে এইটা শুনে লজ্জা পাওয়া উচিত ছিল তোমার। ফালতু চিন্তা রেখে ঘুমাও কিভাবে? লজ্জা কোথায় মুখের? নাজলি আরিসের গলায় আঙুল ছুঁয়ে দেয়, দুষ্টু হেসে বলে। আপনার কথায় লজ্জা নয়, ঘৃণার রাগ আসে। আরিস হাতটা ধরে বলে, এমন নির্লজ্জ থাকলে আমারই লাভ। সহজে সব কাজ করতে পারবো। নাজলির চোখ মুখ বিকৃত হয়ে আসে। আপনাকে খুন করে আমি জেলে যাব। আর তোমাকে বাঁচিয়ে রাখবো আমি? জঙ্গলি। নাজলি শাসি হচ্ছে। খবরদার, জঙ্গলি ডাকবেন না, খ্যাপা সার একটা। আরিস সে নাচিয়ে বলে, জঙ্গলি না ডেকে ডাকবো বাবু, সোনা, হানি, সেক্সি বেবি, ডার্লিং। নাজলি ডাক ছিটকে বলে, ছি, কেমনে বিশ্রী লাগছে আপনার মুখে। কথায় আছে সবাইকে সবকিছুতে সুন্দর লাগে না। আরিস ঠোঁট কামড়ে হাসলো। নাজলির সম্মুখে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি এসব ডাকবো না, তাই বিশ্রী লাগছে। আমি তো অন্য কিছু ডাকবো। কি কি ডাকবেন? আরিস আরো ঝুঁকে পড়ে, কানের কাছে গিয়ে কিছু একটা বলে। সাথে সাথে নাজরির রক্তচক্ষু নিয়ে তাকায় আরিসের দিকে। এগিয়ে যেতেই আরিস রুম থেকে বের হয়ে বাইরের দরজা লাগিয়ে দেয়। নাজরি দরজায় শব্দ করে ধাক্কা দিয়ে বলে, গজব পড়বে আপনার উপর, দেখে নিয়ে। আরিস বাঁকা হেসে বলে, বদদোয়া পরে দিও বেবি। আজ বাসরাত আমাদের, এটা আগে কাটিয়ে নেই, এরপর যা ইচ্ছে বলো। ইনি বিধ্বস্ত অবস্থায় এখনো দেয়াল ঘেঁষে বসে আছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। কিছুক্ষণ আগের কথাগুলো এখনো আসে, কল্পনা করছে সে। সেদিন পাচার কেন্দ্রে যাওয়ার পর যে হুডি পরা লোকটা তাকে ক্ষণে ক্ষণে বাঁচিয়েছিল, তবে সেটা উনি ছিল? যদি উনি আমাকে সেদিন ছায়ার মতো বাঁচিয়ে থাকে, তবে এতগুলো পুরুষের সামনে নিলামে উঠতে দিয়েছেন কি করে আমায়? কেন এত এত টর্চার আর খারাপ ব্যবহার করেছেন আমার সাথে? সবকিছু গুলিয়ে যাচ্ছে আমার। উনি বহু আগে থেকেই আমায় আগলে রাখছেন। ইরানে থাকতে পরপর কাটা মাথা, রক্তাক্ত কলিজা সবগুলো ছিল যারা আমার দিকে লোলুপ দৃষ্টি দিয়েছিল তাদের। উনিই সবটা পাঠাতেন রাতের অন্ধকারে আমার নিকট। এরপর আমি পাচার হওয়ার পর সেখানে রক্ষা করে নিলাম থেকে কোটি কোটি টাকার বিনিময়ে কিনে নিয়ে আসে আমায়। কোনো পুরুষের চোখের সামনে যেতে না দেয়া। এইসবে আমি কি ধরে নিব এগুলোকে? যদি বলি এগুলো ছিল আপনার অদৃশ্য ভালোবাসা, তবে আমাকে যে এত নির্যাতন করেছেন সেগুলো কি ছিল? কোনটা বুঝবো আমি? হ্যাঁ আল্লাহ, এত প্রশ্নের উত্তর আমি কার কাছ থেকে পাবো? উনি তো কোনোদিনও উত্তর দেবেন না আমায়, তবে কোথা থেকে পাবো আমার সব প্রশ্নের উত্তর? এরই শ্বাস বাড়তে থাকে, আচমকা থমকে যা আসে। আরিসের কথা মনে হতে দ্রুত উঠে দাঁড়ায়, চোখে মুখে পানি দিয়ে শরীরে ওনা নিয়ে বের হয় রুম থেকে। সিঁড়ির কাছে যেতে দেখতে পায় আরিস প্রায় দরজার কাছেই চলে গিয়েছে। এনি কোনো উপায় না পেয়ে গলা ছেড়ে ডেকে ওঠে। আরিশ ভাই শুনছেন? এনি কণ্ঠস্বর কানে যেতেই দাঁড়িয়ে যায় আরিস। অবিশ্বাস্য চাউনিতে পেছনে ফিরে তাকায়। এনি মুচকি এসে দ্রুত সিঁড়ি পার করে নিচে নামে। আরিসের অবিশ্বাস্য নজর দেখে কিছুটা বিব্রত হয়, আমতা আমতা করে বলে, সে কোথায়? আরিস বুঝেও না বোঝার অভিনয় করে বলে, সে কে? উনি
উনি আর কি। কিন্তু সেই উনিটা কে? এনি অসহায় চোখে তাকিয়ে বলে। আপনার বন্ধুর কথা বলছিলাম। আরিশ হেসে বলে। আছে নিজের গন্তব্যের মধ্যেই, তার কাছেই যাচ্ছি আমি। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। আরিশ হেসে বলে। সেটা ভেবে আশ্চর্য হলাম, কি এমন জরুরি কথা যে রুম ছেড়ে বাইরে চলে আসলে? তোমার স্বামী যদি জানতে পারে আমার সাথে জরুরি কথা বলেছো, তবে আমাকে মাটির নিচে পুঁতে দিয়ে আসবে। এনি নিজেও ভয়ে হাত কচলায় ভয়তুর গলায় বলে। ওনাকে কিছু বলবেন না, উনি জানবে না কিছু। আপনার সাথে কথাটা বলা প্রয়োজন আমার। আরিশ সিনা চান চান করে দাঁড়িয়ে বলে। কি বলতে চাও দ্রুত বলো, তোমার স্বামীর হাতে মরতে চাই না। আরিশ কথাটা বলে জীবানে গিয়ে বসে। এনি হাত কচলাচ্ছে শুধু। আরিশ এক পলক সেদিকে তাকিয়ে ইশারা করে তার সামনে বসার জন্য। এনি জড়তা নিয়ে বসে পড়ে সেখানে জায়গাটায়। বড় একটা নিঃশ্বাস টেনে বলে। অনেক কিছু জানতে চাই আমি আপনার কাছ থেকে। কি জানতে চাও? আমার থেকে ভালো তো তোমার জানার কথা। এনি তাচ্ছিল্য হেসে বলে। আরিশ নতুন করে আপনাকে আবার ওনার বর্ণনা দিতে হবে? জানেন না উনি কেমন? আমাকে কখনো কোনো কিছু উত্তর দেবে সে? সামান্য হেসে বলে। গ্যাংস্টার বস পুরো দুনিয়াকে উত্তর না দিলেও তোমাকে দিত অ্যানি। একটু ভালোবেসে বলতে, দেখতে পুরো জীবন কাহিনী তুলে ধরতো তোমার সামনে। এনি থমকায়, পুরো শরীর শিশির করে ওঠে। শান্ত গলায় বলে। ওনার প্রতি ভালোবাসা আসে না ভাইয়া। আর শব্দ করে হাসলো। তির্যক চোখে তাকিয়ে বলে। সত্যি ভালোবেসে আসে না? আমি যদি বলি তুমি নিককে তীব্র ভালোবাসো, তবে কি আমার ভুল হবে? অবশ্যই ভুল। আপনার পুরো চিন্তা ভাবনা ভুল। আর এমন চিন্তা কখনোই করবেন না। কোনো পশুকে ভালোবাসার মতো পাপ আমি আনাস্তাসিয়া অ্যানি কখনোই করব না। এতটা ঘৃণা করার কারণ? এনির চোখে পানি টলমল করে ওঠে। কান্না আটকানোর বৃথা চেষ্টায় বলে। আপনি জানেন না ভাইয়া কেন ঘৃণা করি? উনি নারী পাচার চক্রে জড়িত। কোমল বাচ্চাগুলোকে নরকে ঠেলে দেয় সে। পৃথিবীর সব পাপ কাজের সাথে ওনার হাত। যার শিরায় শিরায় অন্ধকার, এমন মানুষকে আমি কিভাবে ভালোবাসি? জীবনে কষ্ট তো আর কম পাচ্ছি না, কান্না তো কম করছি না। ওনাকে ভালোবাসার মতো পাপ আমি করতে চাই না। হ্যাঁ, উনি আমাকে প্রতিটা পদক্ষেপে বাঁচিয়েছেন, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ ওনার কাছে। কিন্তু উনি কি আমার সাথে জুলুম কম করেছে? আপনি তো ছিলেন ভাইয়া। জ্বলন্ত কয়লার উপর হাঁটতে বাধ্য করেছে আমাকে। আমার অশালীন ভিডিও ধারণ করেছে। এটা পুরো দেশে ছড়িয়ে দেবে এমন থ্রেট দিয়ে ওনার নামে কবুল বলিয়েছে আমায়। বিয়ের পর কাহিনীগুলো না বলি আর, মানসিকভাবে মেরে ফেলেছে সে আমাকে। উনি আমাকে বাঁচিয়েছে, অস্বীকার করব না আমি। কিন্তু তার থেকেও দ্বিগুণ জুলুম হয়েছে আমার সাথে। নারীর ইজ্জত আর অহংকার ভাইয়া, সেই সেই ইজ্জতকে নিলামে তুলেছেন উনি। আমি তো সেদিনই মরে গিয়েছিলাম, যেদিন আমাকে নিলামে তোলা হয়েছিল। টিভিতে যখন দেখানো হয়েছিল আমি গ্যাংস্টার বস নিক জেব্রানের 100 কোটি টাকার দামের রক্ষিতা, আমাকে মনে করাবেন না সেই দিনগুলোর কথা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। এতটা যন্ত্রণা অনুভব হয় যে মাঝে মাঝে ভাবি আমি মরে কেন যাচ্ছি না। হিংস্র বনপশুর মধ্যে রেখে জীবন্ত মাটির নিচে পুঁতে রেখেছিল আমায়। উনি যদি আমায় ভালোবাসতো তবে এতটা হিংস্রতা কেন কেন হয়েছিল? আরিশ এনির প্রতিটি কথা শুনল। দীর্ঘশ্বাস ছেড়ে বললাম। কারণ নিক হিংস্র, ওকে পুরো আন্ডারগ্রাউন্ড ভয় পায়। সে তোমার প্রতি আসক্ত। তুমি কি জানো সেদিন পালিয়ে যাওয়ার পর নিকের কি অবস্থা হয়েছিল? কি হয়েছিল? আরিশের উষ্ঠ ধরে এক চিলতে বক্র হাসি ফুটে ওঠে, যাতে মিশে এক প্রচ্ছন্ন বিষাদ। সে অতিশয় ধীর কণ্ঠে উচ্চারণ করে। যখন তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন গ্যাংস্টার বস পুরো উন্মাদ হয়ে উঠেছিল। নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল প্রচুর। অবস্থা এতটা শোচনীয় ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। জোর করছিলাম চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু সে ছিল তোমাকে খুঁজতে ব্যস্ত। ধারণা করো অ্যানি কতটা মানসিকভাবে আঘাত পেলে একটা মানুষের নাক দিয়ে ব্লিডিং শুরু হয়। নিকের জীবনে তোমার অবস্থান কতটুকু সেটা অনুমান করে নাও। তুমি ওর সেই হিংস্রতা দেখোনি যা শত্রুপক্ষরা দেখেছে। সেদিন তো ভেবেছিলাম হয়তো তোমাকে খুন করে ফেলবে। ভয় পাচ্ছিলাম খুব। প্রতারণা আর মিথ্যাচার নিক সহ্য করতে পারে না। সেখানে তুমি তো ওকে রেখে পালিয়ে যাচ্ছিলে। শুক্রিয়া করো অ্যানি তোমাকে জাস্ট কিছু মুহূর্তের জন্য মাটির নিচে পুঁতেছিল। একেবারের জন্য মাটি চাপা দিয়ে মারেনি। তুমি ওর বাহ্যিক হিংস্রতা দেখেছো। ভালোবেসে আগলে নাও, দেখবে নিকের মতো ভালো প্রেমিক পুরুষ আর একটাও নেই। ও হিংস্র ও নরপশু, কিন্তু ও তোমাতেই উন্মাদ।
এনি ফুসফুস যেন বায়ুশূন্য হয়ে আসছে। এক অসহ্য রুদ্ধশ্বাস পরিস্থিতি তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। মনে হচ্ছে উচ্চস্বরে রোদন করলে হয়তো এই তীব্র যাতনা লাঘব হতো। এই কলুষিত জীবনে কিসের এত আক্ষেপ, কিসের এই দহন? এনির অশ্রুসজল নয়নদয় পর্যবেক্ষণ করে আরিশ পুনরূপ মৃদু শব্দে হাসল। তুমি বলেছ সে কেন তোমাকে নিলাম থেকে কিনে আনলো? কিনে নিয়ে আসাটা একটা মাধ্যম ছিল মাত্র। 18 জন মাফিয়ার সামনে থেকে তোমাকে নিয়ে আসাটা এতটাও সহজ ছিল না। তাই সেদিন কিনে নিয়ে আসার অভিনয়টা করেছে। টিভিতে কোনো নিউজ হয়নি এটা নিয়ে। যারা করেছিল তাদের কঠিন মৃত্যু হয়েছে। নিউজের মালিকের স্ত্রীর সন্তানকে জেট খুন করেছিল, আর তুমি জেটকে খুন করেছো। আর নিউজের মালিককে নরক যন্ত্রণা দিয়েছে নিক। তুমি ভাবছো দেশ তোমাকে রক্ষিতা বলছে, কিন্তু বাস্তবতা হলো পুরো দেশ জানে তুমি গ্যাংস্টার বসের বিবাহিতা স্ত্রী। রক্ষিতা তো একদিনের পরিচয় ছিল মাত্র। যদি বলো অত্যাচারের কথা, তবে বলবো এটা অন্যায় ছিল, মানছি। কিন্তু নিক আর 5 জন সাধারণ মানুষের মতো নয়। কখন অত্যাচার করতো তোমাকে? যখন তুমি পালিয়ে যাওয়ার কথা বলেছ, ছেড়ে চলে যাওয়ার কথা বলতে তখন, অথবা তুমি পালিয়ে গিয়েছিলে তখন। নিক প্রচুর ভয়ানক অ্যানি। সেই হিংস্র পুরুষকে বারবার রাগিয়েছ তুমি। এখনো বেঁচে আছো সেটা আশীর্বাদ তোমার জন্য। আর একজন ভিলেন কখনো ছেড়ে দেয় না, বরং নিজের জিনিস ছিনিয়ে নেয়। আর সেও তোমাকে ছিনিয়ে নিয়েছে। ভালোবেসে আগলে নেওয়াটা তোমার দায়িত্ব। যদি সব মেনে নিতে পারো তবে তোমাদের সংসার সুন্দর হবে, নয়তো এই সম্পর্কের পরিণতি কি আমি নিজেও জানি না। এনির শ্বাসের গতি তীব্রতর হয়। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের কেশগুছো টেনে ধরে। এক অদ্ভুত অস্থিরতাকে গ্রাস করছে। রুদ্ধ কণ্ঠে সে প্রশ্ন করে, রক্তের সাগরে সংসার হয় না ভাইয়া? যদি ডুবে যায় তাহলে তুলবে তাকে? যার সাথে সংসার করবে সে বেঁচে থাকতে ডোবার চান্স নেই। সেই রক্তের সাগরকেও ফুলের বাগান করে তুলবে। ফুলের বাগানের স্বপ্ন দেখাটা আমার জন্য বিলাসিতা। নিজের বোনের সাথে কথা বললেও উনি হিংস্র হয়ে ওঠে। বাইরে দাঁড়িয়ে বাতাস উপভোগ করতে পারি না, ওনার সামনে দাঁড়িয়ে কোনো কিছুর প্রশংসা করতে পারি না। জেলাসি ছেলেদের নিয়ে হয়, কিন্তু বস্তু প্রাণীকে নিয়ে জেলাসি কাজ করাটা স্বাভাবিক লক্ষণ নয়। সুস্থ নন উনি, উনি একজন সাইকোপ্যাথ। কি করে সামাল দেব আমি সারাটা জীবন এই কাহিনী? আরিশ খাপছাড়া ভঙ্গিতে বলে, সেটা তুমি ভালো জানো মিসেস নিক জেফরান। নিজের স্বামীকে কিভাবে শান্ত রাখবে সেটা তোমার ব্যাপার। কিন্তু সবকিছুর পরও বলবো, তুমি নিককে ভালোবাসো। আর এই হিংস্র পুরুষটার জন্য তুমি বাজেভাবে আসক্ত। এনি চুপ হয়ে যায়। বুক ফেটে কান্না আসছে তার। ভালোবাসা কি এতটা সহজ? সে তো কাউকে ভালোবাসতে চায় না। এনি তীব্র বিরোধিতা করে বলে, আমি ওনাকে ভালোবাসি না। কেন বুঝতে চাইছেন না এটা? তুমি ওকে ভালোবাসো না মেনে নিলাম। তুমি কি মোনাজাত ওর জন্য দোয়া করো? একবারের জন্য সৃষ্টিকর্তার দরবারে নিকের ভালো চেয়েছো? সত্যিটা বলবে কিন্তু। আমি জানি তুমি মিথ্যে বলো না। এনি থমকায়, ছলছল চোখে তাকে আরিশের দিকে। আরিশের এখনো প্রশ্নবোধক জহামি। এনি নিঃশ্বাস টেনে বলে, চেয়েছি। আরিশ অদ্ভুতভাবে গা কাঁপিয়ে হেসে বলে, অন্য কারোর জন্য তো চাইলে না, নিকের জন্যই কেন? যাকে ঘৃণা করো তার ভালো চাইলে? ইন্টারেস্টিং। প্রকৃতির কি অদ্ভুত লীলা খেলা। দুজন দুই প্রান্তের মানুষ, পাপ পুণ্যের সমীকরণ এইটা। তুমি ঘৃণা করো তবুও তার ভালো চাও, আর সে তোমাকে ভালোবাসে কিন্তু স্বীকার করে না। অথচ সামান্য কিছু হলেই উন্মাদ হয়ে ওঠে। শুধু পারে না ধ্বংসে মেতে উঠতে। যে কোনোদিন মসজিদে পা রাখে না, সেও মসজিদের বারান্দায় দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য প্রাণ ভিক্ষা চায়। যার চোখের পানি শুকিয়ে গিয়েছে বহু বছর আগেই, সে গ্যাংস্টার বস তোমার ছুরিকাঘাত বুক দেখে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে প্রাণ ভিক্ষে চেয়ে কেঁদেছে। মায়া আর ভালোবাসা আর কিভাবে প্রকাশ করে? আরিশের মুখ বের হওয়া প্রতিটা বাক্য এনিকে স্তব্ধ করে দিচ্ছে। নিক তার জন্য কেঁদেছে এনি কল্পনাও করতে পারছে না। একটা মনস্টার কি আদৌ কাঁদতে পারে? এনি সারা শরীর নিথর হয়ে আসছে। মনে হচ্ছে পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। সে তো এতদিন নিককে কেবল পাষাণ এক হৃদয়ের সাইকোপ্যাথ হিসেবে চিনে এসেছে। যে মানুষটা তাকে অবহেলা করেছে, পুড়িয়েছে, এমনকি জীবন্ত কবরের স্বাদ পর্যন্ত দিয়েছে, সেই মানুষটি তার জন্য স্রষ্টার দরবারে চোখের জল ফেলেছে। এই বৈপরীত্য এনি নিতে পারছে না। এনির চোখের জল গাল বেয়ে চুপ করে ছড়ে পড়ে। নিজের চুলের মুঠি ছেড়ে দিয়ে সে ফ্যাল করে তাকিয়ে রইল শূন্যের পানে। তার মস্তিষ্কে তখন কেবল একটাই দৃশ্য ঘুরপাক খাচ্ছিল। সেই রক্তচক্ষু ভয়ঙ্কর মানুষটি মসজিদের বারান্দায় হাঁটু গেড়ে বসে আছে। ইনি বুঝতে পারছিল না এই অনুভূতিটি
আসলে কি এটা কি করুণা নাকি অবচেতন মনের সেই আসক্তি যা আরিশ বারবার মনে করিয়ে দিচ্ছে এই মুহূর্তে? উনি কেঁদেছিল? আরিশ এনির এই ভেঙে পড়াটা খুব শান্তভাবে দেখছে। তার মুখে সেই রহস্যময় হাসির রেখাই পড়ে যায়, খেলে যায়। বিশ্বাস হচ্ছে না তোমার? আশ্চর্য হচ্ছ? যে হাজার জনের জীবন নিয়ে ছিনিমিনি খেলে সে কেন তোমার জন্য এত আগ্রহ প্রকাশ করলো? অস্বাভাবিক কিছু নয় এটা। তুমি জায়নামাজে বসে তার জন্য মঙ্গল কামনা করো, আর সে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে মঙ্গল কামনা করছে। কি অদ্ভুত প্রেম, তাই না? এনি মাথা চেপে ধরেছে নিচে। এই প্রসঙ্গ সে এড়িয়ে যেতে চায়, আর নিতে পারছে না সে এসব। এতদিন যা দেখে এসেছে এসব সত্য নাকি বর্তমানে শোনা প্রতিটি কথা? এনি নাক টেনে স্বাভাবিক গলায় বলে, এ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আর। আমি জানতে চাচ্ছি, আমাকে পাচার কেন্দ্রে যখন রাখা হয়েছিল তখন এত সুবিধা কেন দেওয়া হয়েছিল? সবাইকে ময়লা নোংরা জায়গায় রাখা হয়েছিল, আমাকে কেন আলাদা এক পরিষ্কার পরিচ্ছন্ন রুমে রাখা হয়েছিল? অন্য মেয়েরা যখন ব্যাড টাচের শিকার হয়েছে সেখানে আমি কোনো পুরুষের দেখা পাইনি, শুধু ঝাপসা দেখেছিলাম। কোন এক হুডি পরা বলিষ্ঠবান ব্যক্তি আমার শিয়রে বসে আছে। কে ছিল সে? সবই তো বললেন, আমি এটাও জানতে চাই, কে বাঁচিয়েছিল সেদিন? আরিশ কপাল কুঁচকায়, ভাবুক গলায় বলে, সেটা নিজের স্বামীকে জিজ্ঞাসা করে নিও। পুরো পাচার কেন্দ্রের মালিক তোমার স্বামী। এনি বিরক্তি হয়ে বলে, বারবার স্বামী উচ্চারণ করবেন না। কেন, দুর্বল হয়ে যাও? এনি সামান্য রাগ দেখিয়ে বলে, দুর্বলতা কাজ করে না আমার। প্রশ্নের উত্তর দিন। ওনাকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু উত্তর মেলেনি। অনুভব করো সে কি ছিল। উনি আরিশ হাসি দিয়ে বলে, বাহ, নিজের স্বামীর উপস্থিতি একদম মুখস্থ করে রাখা, এই তো আদর্শ স্ত্রীর লক্ষণ। এনি বিরক্ত হয়ে বলে। আপনি আমার কাছে মজা করছেন ভাইয়া? আরিশ কাঁধ নাড়িয়ে বলে, তোমার সাথে মজা করার মতো সাহস আমার নেই। আজ খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব আছে, একসাথে অনেকজনের প্রাণ নেওয়া উৎসব। দোয়া করো তোমার হাজবেন্ড যাতে বেঁচে ফিরে। এনি আচমকা তাকায়, বুকের ভেতর একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করতে থাকে। গলায় কথা আটকে আসছে, কোনো রকম উচ্চারণ করে বলে, কি কি বলতে চাইছেন? কে হবে ওনার? আরিশ রহস্যময় হেসে বলে, জন্ম মৃত্যুর এক লড়াই, আগুন নিয়ে ক্রিকেট ম্যাচ খেলবো। এখানে কে মরবে কে বাঁচবে নিশ্চয়তা নেই। আরিশ কথাটা বলে ঠোঁট কামড়ে হাসলো, তবে সম্পূর্ণ ছিল এনির চোখের আড়ালে। এনির ভয়তর মুখ দেখে হাসিও পাচ্ছিল খুব। কিন্তু এই মুহূর্তে হাসা যাবে না। নিক যদি জানতে পারে ওর বউকে নিয়ে মজা নিয়েছি, তবে জীবন্ত কবর দিয়ে আসবে, তাও নর্দমার ভিতরে। আরিশ আলতো করে সরে যায় এনির সামনে থেকে, অথচ এনির কোনো দিকে খেয়ালই নেই। সে কোনো এক ভাবনায় ডুবে আছে, কে জানে। চারপাশে গুলির আওয়াজে হুট করে এনি আটকে ওঠে। চারপাশে কেমন অদ্ভুত শূন্যতা, সামনে আরিশের কোনো অস্তিত্বও নেই। আরিশের কথাগুলো এখনো কানে বাজছে। কিশোরী মন ছটফট করছে, কেমন হাহাকার আর শূন্যতা চেপে ধরেছে। এনি নিঃশ্বাস নিতে পারছে না। এইভাবে ছটফট করতে করতে কত সময় পার হয়ে যায় এনি জানে না। কাপা হাতে এনিকের মোবাইলে আবারও ফোন করে। সামান্য কিছুক্ষণ কল হতে ওপাশ থেকে রিসিভ করে। এনি এক মুহূর্তের জন্য অপেক্ষাই করলো না, ছটফট গলায় উচ্চারণ করলো, আপনি কোথায় আছেন? নিকের কপাল কুঁচকে আসে, কণ্ঠ কেমন অস্বাভাবিক লাগছে। কি হয়েছে? অসুস্থতা অনুভব করছো? এনি এদিক সেদিক তাকায়, কিভাবে মিথ্যে বলবে সে, জড়তা নিয়ে বলে। হ্যাঁ। নিক বসা থেকে উঠে যায়, মুহূর্তে আবারও দাঁড়িয়ে যায়। অ্যানির খারাপ লাগছে, অ্যানির খারাপ লাগছে। আবার এটা তাকে জানাচ্ছে, অসম্ভব। এ মেয়ে মরে যাবে তবুও তাকে কিছু জানাবে না। নিজের ঘাট ধরে বউকে সে ভালোভাবেই চেনে। নির্ঘাত এখানে কিছু একটা আছে। নিক গলা কেসে বলে। কি হয়েছে? ইনি ঠোঁট চেপে ধরে বলে, বাড়ি ফিরবেন কখন? নিকের কপাল আবারও কুঁচকে আসে, হুট করেই চোখ যায় আরিশের দিকে। আরিশ মিটিমিটি হাসছে। নিক ফোনটা মিউট করে আরিশের কলার চেপে ধরে থতপিসে বলে, কি কুকাম করে এসেছিস? আরিশ মোটেও প্রস্তুত ছিল না, তবু নিজেকে সামলে নিয়ে হেসে বলে, কি করেছি আমি? হাসছিস কেন এভাবে? বউয়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে হাসছি, তোর কি? নিক থমকেছে। মিথ্যা বলে জবন ছেড়ে ফেলবো। নির্ঘাত কিছু একটা করে এসছিস। নয়তো যে মেয়ে আমার ছায়া সহ্য করতে পারে না, সে হুট করে আমাকে বাড়ি ডাকবে কেন? আরিশ তুষ্ট হেসে বলে, বেশি কিছু বলিনি দোস্ত, শুধু তোর কিছু কাহিনী বলেছি। তবে একটা মিথ্যে বলেছি, কিন্তু কল্পনাও করিনি তীরটা কাজে লাগবে। নিকের চোয়াল শক্ত হয়ে আসে। কি করেছিস? আরিশ গলা কেসে বলে, বলছি ভাই, আগে বল, মারবি না?
নিক কলার আরো চেপে ধরে বলে। আর একটা ড্রামা করলে 26 তলা থেকে ফেলে দেব। আরিশ কিছুটা ভয় ভয় নিয়ে বলে। বলেছি আজ তুই একটা খুনের উৎসবে যাবি, আর সেখানে যে কোনো একদল টিকে থাকবে। তোর মৃত্যুও হতে পারে এতে, যাতে তোর জন্য বেশি বেশি করে দোয়া করে। কিন্তু আমি যা বলেছি জাস্ট প্রমাণ পাওয়ার জন্য বলেছি। অ্যানি যদি তোকে ভালো না বাসতো তবে কখনো তোকে ফোন করতো না নিক। তোকে তার কাছে ডাকছে, তার একটাই কারণ হতে পারে, যাতে তুই সেখানে যেতে না পারিস। বন্ধুর সংসার বাঁচাতে একটু ড্রামা করেছি, মারিস না ভাই। নিকের চোখ ছোট ছোট হয়ে আসে, ছেড়ে দেয় আরিশের কলার। ছোটের করে দৃশ্যমান হয়ে ওছে অদ্ভুত বাঁকা হাসি। নিক ফোনের দিকে তাকিয়ে দেখে এখনো ফোন চলছে। মিউট খুলে গভীর ভাব নিয়ে বলে। কাকে ডাকছো? এনি দাঁত কিরমির করে বলে উঠছে। বাড়ি ফিরবেন কখন সেটা জিজ্ঞেস করেছি। কেন? কেমন যেন অস্বস্তি, অস্থির লাগছে, আর মাথা ঘুরাচ্ছে, আর বমি বমি পাচ্ছে, আর পুরো শরীর ব্যথা করছে। নিক দীর্ঘশ্বাস ফেলে, গ্রীবাদেশ নাড়িয়ে বলে। অ্যাসিডিটির সমস্যা, মেডিসিন নাও, ঠিক হয়ে যাবে। নিক কথাটা বলে থামতে পারেনি, পাশে থেকে আরিশ উক্কি মেরে বলে। কি রে মামা, লক্ষণ তো ভালো নয়। বউ প্রেগনেন্ট করে ফেলি নাকি? সবাই তো প্রেগনেন্সির লক্ষণ। নিক চোখ রাঙিয়ে তাকায়, আরিশ অধীরাজ হেসে হচ্ছে। এনি ওপাশ থেকে কথা না বুঝলো এটা বুঝেছে এখানে সবাই আছে। নিক টেবিলের উপরে এক হাত রেখে বলে উঠছে। ওয়েট করো বেবি গার্ল, খুব দ্রুতই ফিরছে। যদি তোমাকে অসুস্থ না পাই তবে বাজেভাবে অ্যাকশন নেব। এনি চট করে ফোন কেটে দেয়, ছোটের ঠোঁট চেপে ধরে বসে পড়ে ডিবানে। সে কি করেছে ভাবতে হতভম্ব হয়ে যায়। যদি নিকের কিছু হয়ে যায় ও তাতে ওর কি? সে কোনো কিছু মুহূর্তের জন্য এভাবে বেপরোয়া হয়ে উঠেছিল কেন? নিজের এমন অদ্ভুত কাজে নিজে বিরক্ত হয়েছে। মাটির অনেক নিচে একটি পরিত্যক্ত রুম, সেখানে লুকিয়ে থাকা সেই পরিত্যক্ত রুমটি সময়ের কাছে পরাজিত এক মৃত অধ্যায়। চার দেয়ালে গায়ে জমে থাকা শ্যাওলা আর কালচে ছত্রাক অন্ধকারের সঙ্গে মিশে এক বিকৃত নীরবতা তৈরি করেছে। ভেজা মাটির গন্ধ বাতাসে এতটাই ঘন যে নিঃশ্বাস নিলে বুকের ভেতর অস্বস্তি জমে ওঠে। সে নোংরার মধ্যে একটা স্টিলের চেয়ারে বসে আছে কায়ার, কারোর ফোনের আশায়, অপেক্ষায়। চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা, প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে চলছে তার শরীর। হুট করে বেজে ওঠে সেই ফোন। কায়াত ফোনটা রিসিভ করে, বলে। খবর কি? ওপাশ থেকে বার্তা আসে। আপনার খোঁজ চলছে শহরের আনাচে কানাচে। নিক জেব্রান খেপেছে বস। পাগলা কুকুরের মতো আপনাকে খুঁজছে। এখন বের হওয়ার দরকার নেই। হারামির পোলা, তুই কি হারামির বাচ্চার গুণ গাওয়ার জন্য ফোন দিয়েছিস? ওপাশ থেকে ভদ্র কণ্ঠ আসে। সরি বস। কায়াত শান্ত হয়ে বসে। খেলা শুরু কর, এবার সেও দেখবে কায়াত কি জিনিস। কি করব বস? ওই গ্লাস মিনারে আগুন দিয়ে জ্বালিয়ে দে। কিন্তু বস, এর চারপাশে বহু দূর পর্যন্ত সিকিউরিটি রাখা। অনেকে বলে মাটির নিচেও নাকি গুপ্ত হিসেবে আছে। পায়ের শব্দ পেলেই সজাগ হয়ে ওঠে। ওদের প্রাইভেট জেট কবে ইতালি যাবে? কোনটা বস? কায়াত আবারও গর্জে উঠছে। হারামির বাচ্চা, তোদের আবর্জনা খাইয়ে ফেলেছি আমি। বারবার প্রশ্ন করলে মেরে নদীতে ভাসিয়ে দেব। সরি বস। কায়াত আঙুল কামড়ে বলে। কাল রাতে একটা সারের কথা, এই সময় কিছু অবৈধ মাল ইতালি সাপ্লাই হয়, সেখানে নিক উপস্থিত থাকবে। এক কাজ কর, ওই সময় জ্বালিয়ে দে সব কিছু। ওই হারামির বাচ্চাকে ও আগুনে জ্বালিয়ে মার। এতদিন অনেক সহ্য করেছি, এবার আমার খেলা শুরু হবে। ওর শরীরটা যাতে এমনভাবে পড়ে যায় যেখানে এক পিণ্ড মাংসও কেউ খুঁজে না পায়। কাল রাতে বোমা ছুড়ে মারবি সেদিকে, পরে ছাই হয়ে যাক সব কিছু। ওকে বস, যেইভাবে বলেছেন সেইভাবেই হবে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় মাত্রই কায়াতের উষ্ঠতরে এক বক্র ও ক্রু হাসির রেখা প্রস্ফুটিত হলো। পরক্ষণে নিস্তব্ধ প্রকোষ্ঠ বিদীর্ণ করে প্রলয়ঙ্কারী এক অট্টহাসিতে ফেটে পড়ল সে। সেই হাসির শব্দ যেন কোনো এক আদিম ও পাশবিক লালসা মূর্ত হয়ে উঠল। তার কণ্ঠ মিশ্রিত সেই হাস্যধ্বনি ছিল কর্কশ এবং কর্ণবিদারক। মনে হচ্ছিল সহস্র লৌহ শৃঙ্খলের ঘর্ষণজনিত কোনো এক বিভৎস আর্তনাদ চারিপাশে বাতাসকে বিষাক্ত করে তুলেছে। এতে উল্লাস ছিল না, ছিল কেবল এক পৈশাচিক উন্মাদনা, যা শ্রবণ মাত্র হৃৎপিণ্ডে হিম। সেই প্রিয়কম্পিত হাসির রেশ অন্ধকার কক্ষের প্রতিটি কোণকে যেন এক বিভীষিকাময় নরকে রূপান্তরিত করল। বাতাসের স্বাভাবিক স্পন্দন স্তব্ধ হয়ে যায়, আর সেই পৈশাচিক
নাদ যেন এক অমোঘ অভিশাপের ন্যায় শূন্যে প্রতিধ্বনিত হতে থাকে। ৪০ তলার সেই বিশাল উচ্চতা থেকে বাইরের শহরটাকে মনে হয় ছোট্ট ছোট্ট আলোকবিন্দুর এক মেলা। নিকের পার্সোনাল কেবিনে এখন পিটবত নীরবতা। ল্যাপটপের স্ক্রিনে বেশি থাকা শেষ স্লাইডটা বন্ধ করে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গত ১ ঘন্টা ধরে চলমান ম্যারাথন মিটিংটা এই মাসেও শেষ হলো। কায়েতের আংশিক খোঁজ পাওয়া গিয়েছে। ঘরের অন্য প্রান্তের সোফায় বেশ কিছুক্ষণ ধরে বসে আছে আরিশ আর অধিরাজ। তারা এতক্ষণ চুপচাপ ছিল। নিকের ল্যাপটপ বন্ধ করার শব্দ তাদের জন্য সংকেত হিসেবেই কাজ করে এই মুহূর্তে। নিক চেয়ারে হেলান দিতে আরিশ খানিকটা গলা ছেড়ে শব্দ করে উঠছে। নিক ফ্রিকুচকে তাকালো। আরিশের চাহনি আর বসার ভঙ্গি বলে দিচ্ছে সে কিছু একটা বলার জন্য ছটফট করছে। পাশে বসে থাকা অধিরাজও আর চোখে আরিশের দিকে তাকায়। আরিশ কাছের উপর আরাম করে হেলান দিয়ে নিজের দু হাতে বুকে বেঁধে নেয়। চোখের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ঝুলিয়ে রেখে সে খোঁচা দিয়ে বলে বসল। সত্যি অ্যানি প্রেগনেন্ট? চান্স নেই এমন, প্রেগনেন্ট হবে না। কিন্তু তুই তো চাইতি একটা বাচ্চা হোক, কেন? নিক ল্যাপটপটা অফ করে বলে, ওর জীবন রিস্ক হয় এমন কাজ আমি কোনোদিনই করবো না। বালছেলে বাচ্চা দিয়ে কি করবো আমি? আরিশ সিরিয়াস অথচ হেসেই বলে, তবে এই মুহূর্তে ব্লাশ করছিস কেন? নিকের কপাল কুঁচকে আসে, ঘাড় ঘুরিয়ে তাকায়। আরিশ I'm blushing. Don't talk nonsense. Or I will get really angry. গা কাঁপিয়ে হেসে ওঠে। নিক কটমট চোখে তাকায়, ধমকে উঠছে। আজকাল মনে হচ্ছে না তুই কিছুটা ন্যাকা হয়ে উঠেছিস? জেন্ডার চেঞ্জ করে ফেলেছিস নাকি? আরিশ থতমত খেয়ে ওঠে, নিজেকে ভালোভাবে পর করে শান্ত গলায় বলে, জেন্ডার চেঞ্জ করলে বউ কিভাবে রাখবো মামা? বউ তো টিকবে না। কিছুক্ষণ আগে মাত্র বিয়ে করেছি, এই মুহূর্তে বউ হারতে চাই না। বাসর করব, বাচ্চা উৎপাদন করব, তোকে আমার ছেলের শ্বশুর বানাবো, এরপর বাকি সব ভেবে দেখবো। নিক চোয়াল পিছে তাকায়। এত বড় উপকার করলাম, অন্তত ভালোভাবে তাকা ভাই। কি উপকার করেছিস তুই? আরিশ অবাক হয়ে বলে, মিথ্যে অভিনয় করেছি বলেই তো অ্যানি তোকে ফোন করেছে, এত সুন্দরভাবে কাছে রেখেছে যাওয়ার জন্য। তুই হয়তো এখন চলেও যাবি। যেভাবে ছটফট করছিস যাওয়ার জন্য, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সেটা হিসেব করেও তো নর্মাল হ। নিক ঠোঁট কামড়ালো নিজের, তীর্যকভাবে তাকিয়ে বলল, যে আমার সে আমার। পাড়ার প্রতিবেশীদের কান ভাঙানোতে কিচ্ছু হয় না, তাই তোকে আর কান ভাঙাতে হবে না। আরিশের মনে হলো নিকের মাথাটা ভেঙে ফেলতে। কত বড় হিটলার হলে এইভাবে তাকে অপমান করে। তোর নাম আজ থেকে আমি হিটলার বলেই সেভ করলাম। তুই আমাকে পাড়া প্রতিবেশীদের সাথে তুলনা করলি। মিথ্যা বলে আমার বউকে উতলা করেছিস। আমার বউ উতলা হয়েছে বলে আমাকে ফোন দিয়েছে। এখন তার নরম গলায় শুনে আমি উত্তেজিত হয়ে পড়েছি। এখন মিনারে গিয়ে যদি কিছু একটা করে বসে, এদেশে কাঁদবে, জ্ঞান হারিয়ে ফেলবে, কত কিছু হতে যাবে তোর এই সামান্য মিথ্যের জন্য। রাস্কেল। আরিশ আহমকের মতো তাকিয়ে আছে সেই হিটলারের ডেকে। ভুল করেনি। আরিশ তাতে দাঁত পিষে বলে, তোর মতো হিটলার আমি আর একটাও দেখিনি। যার জন্য চুরি করলাম সে বলছে তুই চোর। এবার যা কিছু হয়ে যাক, আমি তোর সংসারে হাত ঢুকাবো না। তুই আমার বউয়ের সামনে বসে কথা বলেছিস, এইটাই তো তোর সব থেকে বড় অন্যায়। ইচ্ছে তো করছে টর্চার সেলে নিয়ে গেলে হাত পা বেঁধে উল্টো ঝুলিয়ে রাখি। আরিশ কাত নাড়িয়ে বলে, নিক ভাই, সে আমার বোনের মতো, আন্টির ঘরের আপন বোন সে আমার। শোনা চালা। নীলকুমারীকে ডেকেছিল? আরিশ থেমে যায়, হাসফাস করে উঠে তার সরে নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টায় করেই বলে উঠছে, সেটা অতীত হয়ে গিয়েছে। ভুল করে বলে ফেলেছিলাম নীলকুমারী। এতে তুই তো শাস্তি কম দিসনি। একটা অন্ধকার রুমে বন্দি করে রেখেছিস কতদিন ধরে। সবকিছু শোধ হয়ে গিয়েছে। শোধ হয়েছে বলেই বেঁচে আছিস, নয়তো তখন চোখটাই গলিয়ে দিতাম তোকে, যাতে আমার বউয়ের আশেপাশে যেতে না দেখে। তোকে নিয়ে আমার বিশ্বাস নেই। প্রয়োজনে ওকে মা ডাকবে, তবুও তার সামনে যাবে না। আরিশের চোখ মুখ কুচকে আসে। অধিরাজ অনেকক্ষণ হাসিটা কন্ট্রোল করে রেখেছে, এবার শব্দ করে হেসে উঠে অনেকটা। আরিশের চোখ রাঙানি দেখে হাসিটা বহু কষ্টে থামিয়ে দেয়। আরিশ গলা কেসে নিকের হাতের দিকে তাকায়, ইশারা দিয়ে বলে, এই ছবির বেবিটা কি? মনে হচ্ছে খুবই বাচ্চা একটা বাচ্চা। নিক ছবিটাতে দৃষ্টি রাখে, শীতল দৃষ্টি নিক্ষেপ করে ধারালো গলায় বলল, আমার রক্ত। হোয়াট? আরিশ অবাক হয়ে চেঁচিয়ে ওঠে সামান্য, পর মুহূর্তে শান্ত হয়ে বলল, পাগল হয়ে গেছিস? তোর রক্ত মানে কি নিক? তোর কেউ তো বেঁচে নেই। তবে আরিশ থমকা আচমকা উৎসুক হয়ে উঠছে। তোর বোনকে পেয়ে গিয়েছিস? ও কি বেঁচে আছে?
নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে অদ্ভুত গলায় বলে, অনেকটা বড় হয়ে গিয়েছে। সে ছোট্ট প্রাণটা আর ছোট্ট নেই। আমি ওকে ভালোবাসতে চাচ্ছি, কিন্তু কেন জানি কোনো মায়া কাজ করছে না। অল দিস ফাকিং ড্রামা অফ ইমোশনস। আমার হৃদয়টা এতটা বিষাক্ত আর পাথর হয়ে উঠেছে যে নিজের বোনের প্রতি মায়া কাজ করছে না। আসলে আমি একটা মনস্টার, অনুভূতিহীন জানোয়ার। অধিরাজ হালকা হেসে বলে, ম্যাম কি আফ্রিকাতে আছে স্যার? আছে। জানালি না কেন এতদিন? আর কে সেই মেয়ে? নিক রহস্যময় হাসি দিয়ে বলে, সেটা নিয়ে চোখে দেখতে পারলেই বুঝবে। এইসব নিয়ে কোনো প্রশ্ন করবে না। উত্তর দিতে রাগ হচ্ছে। আরিশ আর অধিরাজ থেমে যায়। তারা বুঝতে পারে নিক এই মুহূর্তে এসব উত্তর দিতে রাজি না। অধিরাজ বারবার মাথায় হাত দিচ্ছে। নিক কপাল কুঁচকে বলে, কি বলতে চাইছিস বলে ফেল। এই কথাটার অপেক্ষাই করছিল সে এতক্ষণ। বস তবে তাকে এতক্ষণ খেয়াল করেছিল। সে কিছুটা লাজুক ভাব নিয়ে বলল, স্যার একটা কথা বলার ছিল। নিক কপাল কুঁচকায়, ধমকে বলে, কথা বলবি ভালো কথা। নতুন বউ বাসরাতে যেমন লজ্জা পায়, তুই এমন লজ্জা পাচ্ছিস কেন? রবিশ, ভালোভাবে কথা বল। নিকের ধমকে অধিরাজ শান্ত হয়ে দাঁড়ায়, তবুও ঘাড়ে মুখে হাত বুলিয়ে চট করে বলে। বস আমি বিয়ে করব। নিক আর আরিশ তাকানোর মধ্যেই ছিল। অধিরাজ কথাটা বলে নিজেও ফেঁসে যায়। নিকের তীক্ষ্ণ চাহনিতে হতভম্ব হয়ে যায়। ভেবেছিল নিক হয়তো রাগ দেখাবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আজ করবি? অধিরাজের চোখ দুইটা খুশিতে চিকচিক করে ওঠে। আনন্দে কথাটা আটকে আসছে গলায়। নিজেকে সামলে দিয়ে বলে, আপনি যদি রাজি হন তবে কালই বস চার্চে গিয়ে শুধু হাতে হাতে রেখে বিয়েটা করে আসব। কোনো আয়োজন করব না। নিক টেবিলে হাত রেখে চোখ শক্ত করে বলে, কেন করবি না আয়োজন? অবশ্যই আয়োজন হবে। পুরো আফ্রিকা জানবে এই বিয়ের খবর। আজ রাতেই সব আয়োজন শুরু করা হবে। কিন্তু বস আজ শেষ রাতে তো ইতালির সাথে মিটিং আছে, অনেক সাপ্লাই দিতে হবে। নিক বসা থেকে উঠে সেটা আমি দেখে নেব। প্রয়োজন মাফিয়া প্যালেসের সবাইকে কাজে লাগাবে। পুরো শহর সাজানো চাই। বিয়ে যখন হচ্ছে তখন তোর সৃষ্টিকর্তার সামনে কেন শুধু, সবাই দেখুক এটা। আরিশ নিকের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসে। এই হাসিটা মোটে উপহাসের হাসির জন্য ছিল না, এটা ছিল এক অদ্ভুত প্রাপ্তি। সমাজের চোখে যে মানুষটা কেবল ধ্বংসের প্রতিচ্ছবি, যার নামের পাশে শুধু রক্ত আর বারুদের গন্ধ লেগে থাকে, তার ভেতরেও যে বরফ গলার মতন একটা নরম কোণ থাকতে পারে তা হয়তো পৃথিবীর অধিকাংশ মানুষেরই অজানা। নিকের গম্ভীর মুখভাব আর পাথরের চোখের গভীরে আরিশ আজ অন্য কিছু দেখতে পায়। কে বলল গ্যাংস্টার বসের হৃদয়ের মমতা নেই? তারা হয়তো এই নিককে কখনো দেখেনি। তারা চিনেছে শুধু সেই নিষ্ঠুর শাসককে যে নির্দ্বিধায় ট্রিগার টিপতে পারে। তাই নির্লিপ্তভাবে তাকে একজন হৃদয়হীন মনস্টারের উপাধি দিয়েছে। কিন্তু আরিশ জানে এই মনস্টারেরও একটা জগৎ আছে, যেখানে সে নিয়ম ভাঙতে পারে, যেখানে তার তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ নজর কোনো এক মায়ার টানে নুয়ে পড়ে। লোকচক্ষুর আড়ালে থাকা এই মানুষটা হয়তো পৃথিবীর কাছে আতঙ্ক, কিন্তু আরিশের কাছে সে এক গভীর রহস্য, যা কেবল ভালোবাসার ভাষাতেই পড়া সম্ভব। যারা ভালোবাসবে তারাই গ্যাংস্টার বসকে চিনবে। কফি শপের এক কোণে নিভৃতে বসে আছে তানভীর। তার দৃষ্টি অবাধ্য পাখির মতন বারবার কাচের দেয়াল ভেদ করে বাইরে ব্যস্ত জনপদের উপর আশ্রে পড়ছে। অপেক্ষার প্রতিটি পলক এখন তার কাছে সহস্র শব্দের মতো দীর্ঘ ঠেকছে। অধিরাজের আগমনে এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব তানভীর ধৈর্যচ্যুত ঘটাচ্ছে চরমভাবে। তাকে ফোন করে বলেছে এখানে যাতে এসে বসে থাকে। সে এসে গিয়েছে, অথচ তার আসার খবর নেই। তানভীর রাগ হয় প্রচুর। অস্তগামী সূর্যের ম্লান আলোক ছটা কফি শপের কাছের বাতায়নে প্রতিফলিত হয়। তানভীর বিষণ্ণ মুখে এক অদ্ভুত আভাস ছড়িয়ে দিয়েছে। টেবিলের উপর রাখা কফি কাপটি অনেক আগেই তার উষ্ণতা হারিয়েছে। তানভীর দীর্ঘ প্রতীক্ষার উত্তেজনা কেবল এখন শীতল বিরক্তিতে পর্যবসিত হয়েছে। তানভীর নেত্রযুগল বারবার বরাবর বাহিরের কোলাহলের মাঝে অধিরাজকে খোঁজ করছে। জনস্রোতের প্রতিটি অভাবকে সে একবার পরখ করে নিচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত সেই পরিচিত মুখচ্ছবিটি অনুপস্থিত। অপেক্ষার প্রহর যেন সহ্যের সীমা অতিক্রম করে। তখন মানুষের মন এক প্রকার অবসতায় আক্রান্ত হয়। তানভীর ক্ষেত্রেও তার বত্তায় ঘটেনি। ক্লান্তির এক অদৃশ্য ভার তাকে স্কন্ধে চেপে বসেছে। মনের কোণে জমে থাকা অনুরাগ এখন অভিমানের মেঘে ঢাকা পড়েছে। অবশেষে
ধৈর্যের চরম শিখরে পৌঁছে সে টেবিল থেকে অতিশয় বিরক্তির সাথে আপন মুঠোফোনটি তুলে নেয়। অধিরাজকে ফোন দিতে যাবে তার আগে কেউ পেছন থেকে এসে জড়িয়ে ধরে কাটে ফিসফিস করে আওয়াজ করে বলে, জান আমার। ব্যাস, তানভীর সমস্ত রাগ কর্পূরের মতো হাওয়া হয়ে যায়। সে এই ব্যক্তিটাকে এতটাই ভালোবাসে যে সামান্য নরম কণ্ঠকুশিতে আত্মহারা হয়ে যায়। হাজার জনম সে অপেক্ষা করতে পারবে যদি এমন মধুর ডাক শোনা যায়। আসার সময় হলো এতক্ষণে? অধিরাজের চোখে মুখে খুশির উন্মাদনা। তানভীর গালে অনেকগুলো চুমু দিয়ে একস্ত্রে বলে ওঠে, সরি সোনা, আর অপেক্ষা করতে হবে না তোমাকে। তানভীর কপাল কুঁচকে বলে। মানে? অধিরাজ আসন গ্রহণ করে এক অতর্কিত ক্ষিপ্রতায় তানভীর কোমর দৃঢ়ভাবে চেপে ধরে। তার বলিষ্ঠ এই স্পর্শে তানভীর শরীরের প্রতিটি স্নায়ু যেন এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে এক প্রবল অনমনীয় আকর্ষণে অধিরাজ তাকে নিজের উরুতের উপর টেনে নিয়ে বসিয়ে দেয়। তানভীর হতভম্ব হয়ে যায়। এমন আকস্মিক শারীরিক নৈকট্য তানভীর সর্বাঙ্গে এক বিদ্যুৎ গতির শিহরণই খেলে যায়। তার দেহলতা থরথর করে কেঁপে ওঠে। বিস্ময় নিয়ে তাকায় অধিরাজের দিকে। কি করছো? এভাবে চেপে ধরেছো কেন? অধিরাজ ঘাড়ে নাক ঘষে বলে, ভালোবাসতে ইচ্ছে করছে খুব তোমাকে। 2 হাত দিয়ে বুকে জড়িয়ে একদম পিষে ফেলতে ইচ্ছে করছে। এত আদরে কেন তুমি জান? তানভীর গাল রক্তিম হয়ে উঠছে, চোখ রাঙিয়ে তাকায় অধিরাজের দিকে। তানভীর সে ক্রুদ্ধ চাহনি উপেক্ষা করে অধিরাজ এক সম্মোহনী ধৃষ্টতা প্রদর্শন করে দেয়। বাক্য বিনিময়ের পথা ভেঙে সে অতি নিবিড়ভাবে তানভীর উষ্ঠথরের আপন ছোঁয়া ঠোঁটের ছোঁয়াই দেয়। সে উষ্ণ এবং সিক্ত চুম্বন মুহূর্তের মধ্যে তানভীর সমস্ত প্রতিবাদী শব্দকে অবদমিত করে দিল। মুহূর্তের মধ্যেই অধিরাজ ছোট ছুঁয়ে দিয়ে দুষ্ট হাসে। তানভীর বুকে খুশি মেরে বলে, দিন দিন নির্লজ্জ হয়ে উঠছো অনেক। আরও কিছু করার আগে ছাড়ো আমাকে। তোমাকে নিয়ে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। একমাত্র বউ তুমি আমার। তুমি ছাড়া আর কে আছে এই নির্লজ্জতার ভার বহন করার জন্য? তার মুখ খুলিয়ে অশান্ত গলায় বলে, বউ হয়নি এখনো তোমার। যেদিন বৈধভাবে তোমার ঘরে যাব সেদিন আমাকে বউ বলবে, তার আগে নয়। অধিরাজ তুতনি ঠাকায় তানভীর ঘাড়ের মধ্যে তার 2 হাত দিয়ে তানভীর 2 হাত সুন্দরভাবে আঁকড়ে ধরে। বউ হবে আমার, আমার রানী। তানভীর ঠোঁট কাঁপছে, যেন কোনো সময় কান্না করে দিবে সে। এইভাবে কেউ বললে নিজেকে আটকানো যায়? সেই কবে থেকেই তোমার অপেক্ষায় আছি। জনম জনম এই অপেক্ষা করব। যতদিন তোমার বউ হতে না পারবো ততদিন অপেক্ষা করব। আর যেদিন হয়ে যাবে আমাকে তানভীর হেসে বলে। তোমাকে অপেক্ষা করাবো। অধিরাজ মুচকে এসে প্রিয়সীর গালে আবারও চুমু খায়। কপাল কুঁচকে বলে, বিয়ে করতে তোমার ভয় করবে না? তানভীর অবাক হয়ে বলে। ভয় করবে কেন? অধিরাজ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সামলানোর তো একটা ব্যাপার আছে বেবি। পারবে তো এই অবৈধ পুরুষটাকে সামলাতে? অধিরাজের ইঙ্গিত তানভীর বুঝতে বাকি নেই। কুনি দিয়ে পেটের মধ্যে খোঁচা দিয়ে ধমকে হচ্ছে। তোমার ঠোঁট সেলাই করব আমি। তবে চুমু খাবো একটু পর পর। খেতে হবে না তোমাকে চুমু। তোমাকে চুমু খেতে না পারলে আমার বেঁচে থাকা বৃথা। আমি বেঁচে আছি শুধুমাত্র চুমু খাবো বলে। এখন সার্টিফিকেট নেই বলে কত কিছু করার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছি। সবগুলো শোধ তুলতে হবে একসাথে। চুমু খেতে হবে না, এটা কিভাবে বলতে পারলে? তানভীর মুখ ঘুরিয়ে দেখলো পাগল লোকটাকে। এই যে তাকে দিনের পর দিন কষ্ট দিয়ে মারছে, সেটা কি এই লোক জানে? সপ্তাহ চলে যায়, সামান্য খোঁজ দেয় না, নেয় না। এদিকে সে প্রেমের দহনে পুড়ে ছারখার হয়ে মরে যাচ্ছে। একদিন দেখা করতে আসলে পারেও তো সব ভালোবাসা একদম ছেড়ে দিতে। এমন পাগলকে সারা জীবন সামলাতে হবে ভাবতে তানভীর হাসি পেল। সে তো জেনে বুঝে এমন উম্মাদকে ভালোবেসেছে। রক্তের মধ্যে বেড়ে ওঠা একজন পুরুষের জন্য নিজের সব অনুভূতি দিয়ে রেখেছে। ভালোবাসতে পারছে আর একটু অপেক্ষা করতে পারছে না। একটু অপেক্ষা করলে কি ক্ষতি? সে যে অপেক্ষা করতে করতে প্রেমনলে দগ্ধ হচ্ছে, এ খবর কি এই লোক কখনো রেখেছে? তানভীর লজ্জা হাসফাস করে উঠছে বলে, কী সব বলছো রাজ? লজ্জা লাগছে কিন্তু আমার। অধিরাজ প্রেয়সী লজ্জা মাখা মুখটা দেখতে চাইছিল, কিন্তু তানভীর যে ধরে তাকালো না সেই দিকে। অধিরাজ নিঃশ্বাস ছেড়ে বলল, সব লজ্জা ভেঙে ফেলো বেবি। কারণ এত লজ্জা পেলে আমি সামনে এখনো সাহস পাবো না। মুখ দেখেই তো পুরো রাত কেটে যাবে।
তানভীর আরও সিটিয়ে যায়। অধিরাজ শব্দ করে হাসল। তানভীর 2 হাত আবারও আঁকড়ে ধরে বলল, তানভি, কাল আমাদের বিয়ে। আমি আর তুমি প্রতিজ্ঞাবদ্ধ হব। তানভীর শরীর যেন শূন্য ভাসতে থরথর করে কেঁপে ওঠে রমণীর শরীর। খুশির পরিমাণ এতই ছিল যে গলায় কথা আটকে আসছে। আমাদের বিয়ে রাজ? অধিরাজ ললাটে চুম্বন এগিয়ে দিয়ে বলে, জান, আজ রাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাল রাতে হবে আমার আর তোমার বিয়ে, আর সবকিছুর দায়িত্ব নিয়েছে বস আর আরিশ স্যার। তানভীর চোখের পানি আটকে রাখতে পারল না, শব্দ করে কেঁদে উঠে মেয়েছে। এত খুশি সে হজম করতে পারছে না। পিছনে ফিরে শক্ত করে অধিরাজের গলায় জড়িয়ে ধরে। অধিরাজ তানভীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, খুশি হয়েছে তুমি?